নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। BHIC 134 ইউনিট 9 বিষয় ইতিহাস, টপিক socio-religious movements in the 19th century। 19 শতকের সামাজিক এবং ধর্মীয় আন্দোলন। এই আলোচনায় আমরা এই পাঠ এককের মধ্য দিয়ে যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করব তা হলো এই পাঠ এককের উদ্দেশ্যগত দিক এবং সামাজিক ও ধর্মীয় আন্দোলনের ভূমিকা, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে 19 শতকে সামাজিক এবং ধর্মীয় আন্দোলন সংগঠিত হয়েছিল। তারপর আমরা দেখার চেষ্টা করব সামাজিক এই সংস্কার আন্দোলনের পদ্ধতিগত দিক এবং তার পরিধি। সেই আলোচনায় আমরা সামাজিক সংস্কারের 4টে দিকের উপর আলোকপাত করব। নাম্বার 1, সামাজিক স্তরে সংস্কারের ভাবনাকে পৌঁছে দেওয়া যে উদ্যোগ সমাজ সংস্কারকরা নিয়েছিলেন তাদের ভাবনা। নাম্বার 2, আইনের মাধ্যমে সংস্কারকে একটা স্থায়ী ভিত্তি প্রদান করা, এই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব এবং আমরা দেখার চেষ্টা করব সংস্কারকদের মধ্যে কারা প্রতীকী সংস্কার আন্দোলন গড়ে তুলেছিলেন এবং তাদের ভাবনায় ভারতীয় সমাজ কি প্রকৃতির ছিল। পাশাপাশি আমরা চতুর্থ যে বিষয়টির উপর আলোকপাত করব তা হলো সংস্কারকরা সামাজিক স্তরে কাজের মাধ্যমে তাদের সংস্কার প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং সেই ভাবনার ফলাফলগত দিক। মূলত এই বিষয়গুলি আমার আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। আমি প্রথমেই এই পাঠ এককটির উদ্দেশ্যগত দিক আলোচনা করব। এই পাঠ একক এর মধ্য দিয়ে আমরা বুঝতে সক্ষম হব কেন এবং কোন পরিস্থিতিতে সংস্কার আন্দোলন
ভারতবর্ষে গড়ে উঠেছিল। পাশাপাশি আমরা এই ৫ একক এর মধ্যে দিয়ে বুঝতে সক্ষম হব কারা, কোন মহৎ ব্যক্তিত্বরা সংস্কার আন্দোলনের প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তাদের উদ্যোগ এর সাফল্য ব্যর্থতার জায়গা কেমন ছিল। পাশাপাশি আমরা এই ৫ এককের মধ্য দিয়ে বুঝতে সক্ষম হব এই সংস্কার আন্দোলনের চরিত্রগত দিক, যা শুধুমাত্র ধর্মীয় সংস্কার ছিল না, সামাজিক সংস্কারও ছিল না, ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার। অর্থাৎ একইভাবে ভারতীয় সমাজ এবং ধর্মের মধ্যে সংস্কার প্রচেষ্টার মধ্য দিয়ে সমাজ, সভ্যতা এবং ভারতীয় জাতিত্বের অস্তিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ভাবনায় প্রতিফলন আমরা এই ৫ এককের মধ্য দিয়ে অনুধাবন করতে সক্ষম হব। তাহলে আমাদের বুঝতে অসুবিধা হলো না যে এই ৫ একক কেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাস পাঠক সমাজকে সচেতন করছেন এই ৫ এককের মধ্যে। আমরা ১৯ শতকে যে সামাজিক ও ধর্মীয় আন্দোলন লক্ষ্য করি, সেই সামাজিক এবং ধর্মীয় আন্দোলনে গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ এক পটভূমি কাজ করেছিল এবং তা হল ইংরেজদের ভারত আগমনের সঙ্গে সঙ্গে ভারতীয় সভ্যতা ধীরে ধীরে তার পুরনো ঐতিহ্যকে ভুলতে বসেছিল। চাপিয়ে দেওয়া পাশ্চাত্য সভ্যতার বেড়াজালে ভারতীয় সভ্যতা কোথায় যেন আটকে গিয়েছিল। বিশেষ করে ইংরেজ শাসনের প্রথম ১০০ বছর ১৭৫৭ থেকে ১৮৫৭ এই সময় পরে ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে কোম্পানি আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়। সারা ভারত জুড়ে শুরু হয় এক রাজনৈতিক অস্থিরতা, ব্যাপক অর্থনৈতিক শোষণ, যার ফলে এক রাজনৈতিক অস্থিরতা এবং চরম অর্থনৈতিক শোষণের বেড়াজালে আবদ্ধ হয়ে ভারতীয় সভ্যতা সংস্কৃতি তার গৌরব হারাতে বসে। পাশাপাশি
প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির এক সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়। এর ফলে ভারতবর্ষীর চিন্তা জগতে এক বিরাট আলোড়ন পড়ে। আমাদের ভুলে গেলে চলবে না, এই আলোড়নের জায়গা থেকেই দেশবাসীর ধর্মীয় ও সামাজিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনার প্রয়োজনীয়তা ভারতীয় সমাজের দেশীয় বুদ্ধিজীবী সংস্কারকদের চিন্তা চেতনায় স্থান পেতে শুরু করে এবং তারই প্রতিফলন ছিল সমগ্র 19 শতক জুড়ে, শুধু বাংলা নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে নবচেতনার উন্মাদনা, অর্থাৎ যাকে আমরা বলছি রেনেসাঁ বা নবজাগরণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় লিখেছিলেন, বাংলার ইতিহাস চাই, না হলে বাংলার ভরসা নেই। কে লিখিবে? তুমি লিখিব, আমি লিখিব, যে বাঙালি তাহাকে লিখিত হইবে। অর্থাৎ যে জাতি তার ইতিহাসকে ভুলে যায়, সে জাতি পতন অনিবার্য। বঙ্কিমচন্দ্র ভারতবাসীর উদ্দেশ্যে তাদের গৌরবের দিন ফিরিয়ে আনার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। শুধু বঙ্কিমচন্দ্রের ভাবনাতেই নয়, সমগ্র 19 এবং 20 শতকে বিভিন্ন পর্বে সমাজের বুদ্ধিজীবী, কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী মানুষের ভাবনায় পাশ্চাত্য থেকে পিছিয়ে পড়ার অনুভূতি তৈরি হয় এবং সেখান থেকে সমাজ এবং ধর্মীয় সংস্কার আন্দোলনের ভাবনা উঠে আসে। ডক্টর কে এম পানিক্কর এ বিষয়ে বলেছেন যে ইংরেজদের ভারত জয় এবং তার ফলে ঔপনিবেশিক সংস্কৃতি ও মতাদর্শের প্রসার অবশ্যম্ভাবীভাবে দেশীয় সংস্কৃতি প্রতিষ্ঠানগুলি শক্তি ও দুর্বলতাকে ভালোভাবে বোঝার সুযোগ করে দিয়েছি। বাস্তবিক পক্ষে প্রতিক্রিয়া নানান রকমের হলে সবাই দৃঢ়ভাবে মনের মধ্যে এই বিষয়টিকে জায়গা করিয়ে দিয়েছিলেন, তা হল সামাজিক এবং ধর্মীয় সংস্কার প্রয়োজন ভারতীয় জাতি প্রতিষ্ঠার জন্য। এবং বাংলাকে কেন্দ্র করেই এই আন্দোলনের সূচনা হলেও কালক্রমে সমগ্র ভারত জুড়ে তা ছড়িয়ে পড়ে। হিস্টোরিয়ানস জে এন সরকার, যদুনাথ সরকার লিখছেন, পেরিক্লিসের যুগে যেমন এথেন্সের শিক্ষা সংস্কৃতি
সমগ্র গ্রিস জগতে ছড়িয়ে পড়েছিল, তেমনি ইংরেজ শাসনাধীন সমগ্র ভারতের কাছেও বাংলা ছিল এথেন্স স্বরূপ। ইংল্যান্ডের কাছ থেকে সংগৃহীত জ্ঞান ও রশ্মি বাংলা যথার্থভাবে সংগ্রহ করতে সক্ষম হয়েছিল এবং তার মাধ্যমে সমাজ এবং সংস্কৃতির জগতে প্রতিফলন এর নজির তৈরি করেছিল এবং এই প্রক্রিয়া ক্রমাগত ভারতের বিভিন্ন প্রান্তে, মহারাষ্ট্র, অন্ধ্র, কেরল, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, নব্যবঙ্গ আন্দোলনকারীরা, মহারাষ্ট্রের ক্ষেত্রে মহাদেব গোবিন্দ রানাডে, গোপাল হরি দেশমুখ, অন্ধ্রের ক্ষেত্রে বীরেশ লিঙ্গম, দয়ানন্দ সরস্বতী, পশ্চিম ভারতের ক্ষেত্রে প্রমুখ। যারা তাদের সংস্কার প্রচেষ্টার মধ্য দিয়ে ভারতীয় সমাজের কুসংস্কারকে যেমন দূর করতে চেয়েছিলেন, তেমনি পাশাপাশি ধর্মীয় সংস্কারের ক্ষেত্র তৈরি করেছিলেন। আর এইভাবেই বাংলার নবজাগরণ হয়ে উঠেছিল ভারতীয় নবজাগরণ। 19 শতকের গড়ে ওঠা এই সংস্কারে পদ্ধতি বা পরিধি কেমন ছিল, সেই বিষয়ের উপর আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে ইংরেজ শাসকরা সাম্রাজ্যবাদকে বৈধতা দেওয়ার জন্য যে ভাবাদর্শগত পটভূমি তৈরি করেছিলেন, যেখানে তারা বলতে চেয়েছিলেন ভারতীয় সভ্যতা সংস্কৃতি বলে কিছু নেই, ভারত ছিল সাপ পোকামাকড়ের দেশ, ভারতীয় পুরুষরা পুরুষ নয়, তারা ধুতি পরে যা নারীর পোশাক, ভারতীয় নারীরা অশিক্ষিত, তারা কেবলমাত্র পুরুষতান্ত্রিক সমাজে সন্তান উৎপাদনের যন্ত্র। এইভাবে ভারতীয় সমাজকে অবজ্ঞা এবং তাচ্ছিল্যের মনোভাব প্রকাশ পেয়েছিল ইংরেজদের লেখনী এবং কণ্ঠস্বরের মধ্যে। তারা গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন বহু পূর্বে
আমাদের পূর্বপুরুষ আর্যরা ভারতবর্ষে এসেছিলেন অনার্য দ্রাবিড় সংস্কৃতির মানুষদেরকে শাসন করার জন্য। আমরা সেই আর্যদের বংশধর ইংরেজ, আর তোমরা ভারতীয়রা সেই অনার্যদের বংশধর। অতএব তোমাদের উপর আমাদের ইংরেজদের অর্থাৎ ভারতীয়দের উপর ইংরেজদের শাসন করার ন্যায়সঙ্গত বৈধ অধিকার আছে। এইভাবে সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্যবাদকে বৈধতা দেওয়ার এক জাতিগত ইতিহাসগত দিক তুলে ধরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। অতএব সেই ভাবনা থেকে ভারতীয় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বেরিয়ে আসতে চেয়েছিল। সভ্য সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছিল এই সমস্ত সংস্কারকরা। তাদের ভাবনায় উঠে এসেছিল ভারতীয় সমাজ এবং ধর্মের মধ্যে প্রচলিত বিভিন্ন ধরনের কুসংস্কার, যেগুলি সংস্কারের মাধ্যমেই সম্ভব হবে ভারতীয় সভ্যতার অগ্রগতি। তাদের সংস্কার ভাবনা ক্ষেত্র বা পরিধিকে বর্ধিত করেছিলেন এবং তারা গ্রহণ করেছিলেন শিক্ষার বিস্তারের কর্মসূচি। বিশেষ করে নারীদের শিক্ষার ক্ষেত্র তৈরির উদ্যোগ নিয়েছিলেন। সমাজের বিভিন্ন কুপ্রথা, সতীদাহ, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, জাতিগত তাচ্ছিল্য, অস্পৃশ্যতা ইত্যাদি বিরুদ্ধে মত এবং পদকে মসৃণ করতে তারা তুলে ধরেছিলেন শাস্ত্রীয় বিভিন্ন উদ্ধৃতি। তারা ভাবনায় স্থান দিয়েছিলেন শুধুমাত্র সংস্কার, সামাজিক সংস্কার এর মধ্য দিয়ে ভারতীয় সভ্যতার অগ্রগতি হবে না, তার পাশাপাশি ভারতীয় ধর্মীয় চেতনা ক্ষেত্রেও পরিবর্তন আনা প্রয়োজন। শুধুমাত্র সনাতন হিন্দু ঐতিহ্যের পরিবর্তন আনলেই হবে না। হিন্দু, মুসলিম,
বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন। তবে সামাজিক ক্ষেত্রে অগ্রগতি সংঘটিত হবে। এবং ভারতবর্ষ এগিয়ে যাবে। এই ভাবনা থেকেই সমাজ সংস্কারের বিষয়গুলি তাদের ভাবনায় এসেছিল। সামাজিক স্তরে বিভেদ, নারীর প্রতি অন্যায় অবিচার, যথার্থ শিক্ষার আয়োজন না করলে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয় চেতনা যেমন জাগরিত হবে না, তেমনি সমাজও ক্রমাগত পিছিয়ে পড়বে আধুনিক সভ্য সমাজগুলি থেকে। এই ভাবনার দ্বারা চালিত হয়েছিল 19 শতকের সংস্কার আন্দোলন এবং ক্রমাগত সমাজ সংস্কারের পদ্ধতি পাল্টাতে শুরু করেছে। নতুন নতুন ভাবনার আত্মপ্রকাশ সংস্কারকদের মধ্যে এসেছে। কিছু কিছু সংস্কারক ভেবেছিলেন সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কারের জন্য সামাজিক চেতনা বা সামাজিক স্তরে সংস্কার ভাবনা বিশেষ প্রয়োজন। আবার কিছু কিছু সংস্কারের পদ্ধতি হিসেবে আইনের মাধ্যমে সংস্কার আনার উপর জোর দিয়েছিলেন। আবার কেউ কেউ বিশেষ কোনো মত বা পথের দ্বারা আচ্ছন্ন হয়ে প্রতীকী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সমাজ সংস্কার আনতে চেয়েছিলেন। আবার একদল সমাজ সংস্কারক সামাজিক স্তরে কাজের মাধ্যমে সংস্কার এর পথ বেছে নিয়েছিলেন। মূলত 4টি ধারা বা পদ্ধতির মধ্য দিয়ে 19বিংশ শতকের সামাজিক এবং ধর্মীয় সংস্কার আন্দোলন চালিত হয়েছিল। আমি পর্যায়ক্রমে সমাজ সংস্কারে এই পদ্ধতিগত দিকগুলির উপর সামান্য আলোকপাত করার চেষ্টা করব। পরবর্তী পর্বের আলোচনাগুলিতে আমরা সমাজ সংস্কারকদের সরাসরি বিভিন্ন কর্মসূচির উপর
এই পাঠ এককেই আলোচনা করা হবে। আমরা আজকের এই আলোচনা চক্রে মূলত ঊনবিংশ শতকের সামাজিক ও ধর্মীয় সংস্কার পদ্ধতি যে বিভিন্ন দিক সেগুলি সম্পর্কেই এখন আমি আলোকপাত করব। প্রথম পর্যায়ের সমাজ সংস্কারকরা সামাজিক স্তরে সংস্কার ভাবনার উপর জোর দিয়েছিল। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বাংলার রাজা রামমোহন রায়। 1772 থেকে 1833 সময় পর্বে ভারতীয় নবজাগরণের তিনি ছিলেন অগ্রদূত। তাকে আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ, দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া বলে যেমন ভাবা হয়, তেমনি আধুনিক ভারতের জনক, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া এমন ভাবেও তাকে কল্পনা করা হয়। তিনি ভেবেছিলেন 19 শতকের ভারতীয় সমাজ ব্যবস্থা মধ্যে সংস্কার ভাবনাকে পৌঁছে দিতে হবে। তবে সামাজিক অগ্রগতি সম্ভব, আর এটা তখনই সম্ভব যখন পরস্পর সম্মিলিতভাবে আলোচনার অংশগ্রহণ করবে। তাই তিনি কলকাতাতে 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি সপ্তাহের নির্দিষ্ট দিনে তার পরিচিত মানুষদের সাথে সমাজের বিভিন্ন সমস্যাগুলিকে নিয়ে আলোচনার উদ্যোগী হয়েছিলেন। পরবর্তীকালে তিনি 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা 1830-এ ব্রাহ্ম সমাজ নামে অভিহিত হয় এবং এক সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেন রাজা রামমোহন রায়। তিনি সতীদাহের বিরুদ্ধে লেখনী ধারণ করেন সংবাদ কৌমুদী পত্রিকায়। তিনি শাস্ত্র থেকে উদ্ধৃতি তুলে দিয়ে দেখানোর চেষ্টা করেন সতীদাহ
ধর্মীয় বিধান নয়। ব্রাহ্মণ পুরোহিতরা এর প্রচলন করে। তিনি 3000 স্বনামধন্য মানুষের স্বাক্ষর লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে জমা করেন, যা পরবর্তীকালে 1829 সতীদাহ নিবারণ আইন লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক চালু করার প্রেক্ষাপট হিসেবে কাজ করে। তিনি সামাজিক স্তরে সংস্কার ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগী নীতিতে বিশ্বাস করতেন। তার দ্বারা ভাবনার দ্বারা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ এগিয়ে চলে। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন কেশবচন্দ্র সেন। এবং সামাজিক স্তরে বৈষম্য, ভেদাভেদ, অস্পৃশ্যতা, জাতিগত তাচ্ছিল্যবোধ পরিহারের পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ করা, নারী শিক্ষা, বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়। তিনি যে আন্দোলনের সূচনা করেন তা ক্রমাগত ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তার ভাবনায় ভারত আধুনিকতার মন্ত্রে দীক্ষিত হয়। আবার কিছু কিছু সংস্কারও যারা আইনের মাধ্যমে সংস্কার আনার পক্ষপাতী ছিলেন বা আনতে চেয়েছিলেন, তারা মনে করেছিলেন সামাজিক স্তরে সংস্কার চেতনা মানুষের মধ্যে তখনই কার্যকারী রূপ পাবে যদি সরকার বা প্রশাসন কোনো সুনির্দিষ্ট আইন তৈরি করে দেন। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়েছিলেন রামমোহনের ব্রাহ্ম আন্দোলনের উত্তরসূরি নেতৃত্ব দানকারী কেশবচন্দ্র সেন। মহারাষ্ট্রের মহাদেব গোবিন্দ রানাডে, অন্ধ্রের ক্ষেত্রে বীরেশ লিঙ্গম, যারা মনে করেছিলেন সরকারের সুনির্দিষ্ট আইনই পারে ভারতবাসীর জন্য
যথার্থ সমাজ উপহার দিতে। আইনের মাধ্যমে কুপ্রথা গুলি দূর করলে তাহলে নারী অগ্রগতি যেমন সম্ভবপর হবে, তেমনি সামগ্রিক সমাজ উপকৃত হবে। তাই তারা বারংবার আইন তৈরির উপরে জোর দিয়েছিলেন এবং সরকার প্রশাসনকে বাধ্য করেছিলেন। কিন্তু আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে, ব্রিটিশ প্রশাসন যন্ত্র সেই সমস্ত আইন করার উদ্যোগী ছিল যেগুলি থেকে তাদের কোন রকম ভবিষ্যৎ সমস্যা তৈরি হবে না, অর্থাৎ তাদের স্বার্থ বিরোধী এমন কোন আইন তারা তৈরি করার পক্ষপাতী ছিলেন না। ফলে তারাও খুব সন্তর্পণে অনেকটা জনমতের মনস্তাত্ত্বিক ভাবনাকে যাচাই করে আইন তৈরি করার উদ্যোগী হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিবারণ আইন, পরবর্তীকালে বিধবা বিবাহ আইন, এই সমস্ত আইন তৈরি হলেও তারা সহজে ভারতীয় সমাজ এবং ধর্মীয় বিষয়ে এবং শিক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ দেখাতে চাননি। ঘরে এবং বাইরে যখন তারা সমালোচিত হন, তারপরেই তারা যে কোনো সমাজ সংস্কার এবং ধর্মীয় সংস্কার মূলক আইন তৈরি করে। আবার 19 শতকের সামাজিক এবং ধর্মীয় সংস্কার পদ্ধতি আর একটা দিক আমরা লক্ষ্য করি। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক লুই হেনরি ভিভিয়ান ডিরোজিওর অনুগামীদের কর্ম উদ্যোগের মধ্যে দিয়ে বাংলার সমাজ এবং সংস্কৃতিতে ইউরেশিয়ান লুই হেনরি ভিভিয়ান ডিরোজিও অনুগামীরা ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ আন্দোলনকারী নামে পরিচিত। তার নেতৃত্বে কিছু আদর্শবাদী তরুণ হিন্দু ধর্ম ও সমাজের উপর সকল শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে
দেশে এক চরমপন্থী মতাদর্শ প্রচার করতে থাকেন। তারুণ্য তেজে উদ্দীপ্ত এই আন্দোলন হিন্দু ধর্ম ও সমাজের ভিতকে কাঁপিয়ে দেয়। এই আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন এবং ইয়ং বেঙ্গল আন্দোলন। তার মতাদর্শে এবং বিশ্বাসী একদল তরুণ যুবক রসিক কৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, যারা হিন্দু ধর্ম এবং সমাজকে আঘাতের রাস্তা বেছে নিয়েছিলেন এবং তাদের পত্রিকা ছিল পার্থেনা। শিবনাথ শাস্ত্রী প্রমুখরা যারা হিন্দুত্বের ঐতিহ্যগুলিকে আঘাত করার উদ্যোগ নিয়েছিলেন। তারা অপবিত্র ছিঁড়ে ফেলতেন, গঙ্গা জলের পবিত্রতা মানতেন না, পুরোহিতদের লক্ষ্য করে বলতেন আমরা গরু খাই গো। কালীঘাটের মন্দিরে মা কালীর উদ্দেশ্যে বলতেন গুড মর্নিং ম্যাডাম। ডিরোজিও এবং এর অনুগামীরা হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা প্রতীকী সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে তাদের মত এবং পথ কতটা বাস্তবসম্মত ছিল তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। সত্যি কি তাদের চিন্তা চেতনা ইয়ং ছিল? ঐতিহ্যকে আঘাত করার মধ্যে দিয়ে সভ্যতা কি এগিয়ে যেতে পারে, না ঐতিহ্যে সংস্কারের মাধ্যমে যুগ উপযোগী করার মধ্য দিয়ে সমাজ বা সভ্যতা এগিয়ে চলে? এর কোন পথটা ঠিক তার সম্বন্ধে তারা হয়তো অনেকেই দিশা হারিয়েছিলেন। তাই পরবর্তীকালে ডিরোজিও মৃত্যু পরবর্তী পর্বে ইয়ং বেঙ্গল আন্দোলন স্থিমিত হয়ে আসে এবং অনেকেই তার পুরনো ধর্মে যেমন ফেরত আসেন, কেউ কেউ স্বতন্ত্র ধর্ম গ্রহণ করেন, কেউ বা সম্পূর্ণভাবে নাস্তিকতার পথ অবলম্বন করে। অর্থাৎ প্রতীকী সংস্কার আন্দোলন কার্যত 19 শতকের
সংস্কারের মধ্যে পড়েছিল। ইয়ং বেঙ্গলের কার্যকলাপ সম্পর্কে শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বলে তার বিখ্যাত গ্রন্থে লিখছেন যে মাত্র 3 বছরের মধ্যে ডিরোজি ও তার শিষ্য দলের মধ্যে এমন কিছু আদর্শবাদকে রোপণ করেছিলেন যা তাদের অন্তরে আমরণ বিদ্যমান ছিল। ক্যানান নেশন, এনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটর, হিন্দু পায়োনিয়ার প্রভৃতি পত্র পত্রিকার মাধ্যমে নব্যবঙ্গ আন্দোলনে অনুগামীরা প্রতীকী সংস্কার আন্দোলন তুলে ধরেছিল। সাম্প্রতিককালে অবশ্য ইয়ং বেঙ্গলদের কার্যকলাপ নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। ডেভিড কক তাদেরকে ভ্রান্ত পুঁথি পড়া বুদ্ধিজীবী বলেছেন, যাদের বক্তৃতা পুস্তিকার মাধ্যমে এবং তাদের আন্দোলন চলত, তাদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো প্রকার যোগ ছিল না বলে উল্লেখ করেছে। আবার ইতিহাসবিদ ডক্টর অনিল শীল, কেমব্রিজ ইতিহাসতাত্ত্বিক, তিনি বলেছিলেন তারা গজদন্ত মিনারে বাস করতেন। They live in ivory towers. এইভাবে ডিরোজিওদের কার্যকলাপ নানানভাবে সমালোচিত হয়। তাদের মধ্যে শ্রমজীবী মানুষদের, অতি সাধারণ খেটে খাওয়া কৃষি সমাজের মানুষদের উন্নতির কোনো প্রকার ভাবনা ছিল না বলেও অনেকে অভিযোগ করেন। এমনকি মুসলিম সমাজের সঙ্গেও এদের কোনো প্রকার যোগ ছিল না, অর্থাৎ এদের সামাজিক ভিত্তি ছিল খুবই সংকীর্ণ, এমন অভিযোগও তাদের বিরুদ্ধে ওঠে। নানান ধরনের সীমাবদ্ধতা সত্ত্বেও বলা যায় 19 শতকের সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের ক্ষেত্রে তারা যে প্রতীকী সংস্কার আন্দোলন গড়ে তুলেছিলেন, তার ফলে কিন্তু কম বেশি সমাজে প্রভাব পড়েছিল। ভারতীয় চিন্তা চেতনা, তাদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করার ভাবনা কম বেশি কাজ করেছিল। 19 শতকে সমাজ এবং ধর্ম সংস্কার পদ্ধতির ক্ষেত্রে
আর একটা পদক্ষেপ আমরা পাই সামাজিক কাজের মাধ্যমে, অর্থাৎ সমাজ কল্যাণমূলক বিভিন্ন ধরনের কর্মসূচি বা উদ্যোগ গ্রহণের দ্বারা। এক্ষেত্রে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্ম উদ্যোগকে যেমন উল্লেখ করতে পারি, তেমনি রামকৃষ্ণ মঠ ও মিশন এর কর্মসূচির কথা উল্লেখ করতে পারি, এবং আর্য সমাজ, প্রার্থনা সমাজ প্রভৃতি সমাজ সংস্কারক আন্দোলন এর কথা উল্লেখ করতে পারি, যারা সামাজিক স্তরে বিভিন্ন ধরনের কর্মসূচির উদ্যোগ নিয়েছিল। বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা, নারী সমাজের উন্নতির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, তিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য তার সমগ্র জীবনে সমস্ত আয় এবং সম্পদ খরচ করেছিল, এবং তারই উদ্যোগে তার একমাত্র পুত্রকে একজন বিধবার সঙ্গে বিবাহ দিয়ে তিনি নজির সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে বিধবা বিবাহ আইন ও তৈরি হয়েছিল। বলা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামাজিক কাজ বা সংস্কার প্রচেষ্টা এক নতুন পথ প্রদান করেছিল। আবার রামকৃষ্ণ মিশন এবং মঠ, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা উদ্যোগের মধ্য দিয়ে বিশেষ রূপ পেয়েছিল। আমরা আজকের সমাজ ব্যবস্থায় রামকৃষ্ণ মিশন এবং মঠ এর বিভিন্ন শিক্ষামূলক সাংস্কৃতিক উদ্যোগ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, বিভিন্ন কর্মসূচি লক্ষ্য করি। সব মিলিয়ে সমাজ সংস্কারের পদ্ধতি ধরনগুলি হয়তো বিভিন্ন সংস্কারকদের আলাদা হতে পারে, যেমন আর্য সমাজের ভাবনা, প্রার্থনা সমাজের ভাবনা, রামকৃষ্ণ মিশন এবং মঠের ভাবনা, ভারত সভা উদ্যোগ, তাদের কর্মসূচি, ভারত সেবা আশ্রম সংঘের উদ্যোগ, এর মধ্যে দিয়ে হয়তো ভিন্নতা আমরা লক্ষ্য করতেই পারি, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল সমাজ এবং ধর্মীয় সংস্কার সাধনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। রামমোহন রায় এক রকমের ভেবেছিলেন
কেশবচন্দ্র সেন এক রকমের ভেবেছিলেন, ধীরচিওর অনুগামীরা একরকম ভেবেছিলেন, বিদ্যাসাগর একরকম ভেবেছিলেন, স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন এবং মঠ একরকমের ভেবেছিল, প্রণামানন্দজি মহারাজের ভারত সেবাশ্রম সংঘ একরকমের ভেবেছিল। মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সভ্যতা বা জাতির অগ্রগতি সাধন। সংস্কারের পদ্ধতি আলাদা, কিন্তু তার অন্তর্নিহিত লক্ষ্য হলো এক, তা হলো একটা ঐক্যবদ্ধ জাতীয় চেতনা সম্পন্ন ভারতীয় জাতি তৈরি করা। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই এই ধরনের উদ্যোগ শুরু হয়েছিল। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত।